এই স্নায়ুকোষ বা নিউরনের প্রধান দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কোষ দেহ আর একটা হচ্ছে প্লম্বিত অংশ। এই কোষ দেহের প্রধান দুইটা অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে সাইটোপ্লাজমের। হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে তোমাদের পঞ্চম অধ্যায়ের পার্ট 1 থেকে 3 আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব পার্ট 4 থেকে 5 পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব স্নায়ুতন্ত্র নিয়ে। তো স্নায়ুতন্ত্রের মেইন পার্ট হচ্ছে নিউরন। এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখান থেকে প্রতি বছরেই প্রত্যেক স্কুলে হোক আর যখন জিইসি পরীক্ষা হইতো তখনই হোক, এখান থেকে প্রশ্ন আসবে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আশা করি তোমরা আজকের ক্লাসে অনেক বেশি উপকৃত হবা। তো আমরা এখন শুরু করব স্নায়ুতন্ত্র। ঠিক আছে, এখন আমরা শুরু করব স্নায়ুতন্ত্র কি। তোমরা ষষ্ঠম শ্রেণীতে শ্রেণীবিন্যাস থেকে এককোষী বহুকোষী জীবের বৈশিষ্ট্য জেনেছো। বহুকোষী জীব দেহে টিস্যু, অঙ্গ, তন্ত্র ইত্যাদি বিভিন্ন গঠন পরিলক্ষিত হয়। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে রয়েছে অগণিত কোষের বিচিত্র কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডের সাথে যোগসূত্র রচনা করে পরিবেশের সাথে সম্পর্ক রাখার জন্য জীব দেহে দ্রুত যোগাযোগ রক্ষা করা প্রয়োজন। যেমন কারো দুঃখে তোমার কান্না পায়, কারো খুশিতে তুমি খুশি হও, পরীক্ষায় ভালো ফল করলে তোমার আনন্দ হয়। এই কাজগুলো ঘটে বিভিন্ন উদ্দীপকের কার্যকারিতার ফলে। দেহের বিভিন্ন অংশের উদ্দীপনা বহন করা, দেহের বিভিন্ন অঙ্গে কাজের সমন্বয় সাধন করা ও পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা স্নায়ুতন্ত্রের প্রধান কাজ। এখন আমরা জানলাম যে স্নায়ুতন্ত্রের প্রধান কাজ কি। দেহের বিভিন্ন অঙ্গের সাথে আরেকটা অঙ্গের সংযোগ রক্ষা করা হচ্ছে স্নায়ুতন্ত্রের প্রধান কাজ। প্রাণী দেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গে সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলীর সমন্বয় সাধন করে এবং উদ্দীপনা সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদনা সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। আমরা জানলাম যে স্নায়ুতন্ত্র কাকে বলে। স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হলো মস্তিষ্ক। উন্নত মস্তিষ্কের কারণে মানুষের সৃষ্টির সেরা জীব হিসেবে পরিগণিত। মস্তিষ্কে অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত। এরা নিউরন বা স্নায়ুকোষ নামে পরিচিত। এখন আমরা জানবো স্নায়ুকোষ বা নিউরন কি। এই স্নায়ুকোষ বা নিউরনের প্রধান দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কোষ দেহ আর একটা হচ্ছে প্লম্বিত অংশ। এই কোষ দেহের প্রধান দুইটা অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে সাইটোপ্লাজমের। আর এই প্লম্বিত অংশের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে অক্সিন আর একটা হচ্ছে ডেনড্রাইট। আর অক্সিনের প্রধান দুইটা পার্ট, একটা হচ্ছে র্যানভিয়ারের পর্ব আর একটা হচ্ছে মায়োলিন সিট। এখন আমরা স্নায়ুকোষের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী এককের স্নায়ুকোষ বা নিউরন বলে। নিউরন মানবদেহে দীর্ঘতম কোষ। নিউরনের দুইটি প্রধান অংশ নিয়ে গঠিত, একটু আগে আমরা দেখে আসলাম, যথা একটা হচ্ছে কোষ দেহ আর একটা হচ্ছে প্লম্বিত অংশ। এখন আমরা আলোচনা করব কোষ দেহ নিয়ে। কোষ দেহ নিউরনের প্রধান অংশ। কোষ দেহ কি, এই যে নিউরন, এই সম্পূর্ণ পুরো চিত্রটার মধ্যে কোষ দেহ হচ্ছে প্রধান অংশ। কোষদের বিভিন্ন আকৃতির হয়, যেমন গোলাকার, ডিম্বাকার বা নক্ষত্রাকার। কোষদেহের কোষ আবরণী সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত। কোষদেহ কি কি থাকে? সাইটোপ্লাজম, নিউক্লিয়াস আর কোষ আবরণী দ্বারা গঠিত। এই কোষে সেন্ট্রিওল থাকে না। যদি সেন্ট্রিওল থাকতো তখন এরা বিভাজিত হয়ে নতুন নতুন কোষ সৃষ্টি করে আরো আমাদেরকে মোটা করে দিত। তাই এরা অন্য অন্য কোষের মতো বিভাজিত হয় না। কেন বিভাজিত হয় না? কারণ এখানে সেন্ট্রিওল থাকে না। এখন আমরা জানবো প্লম্বিত অংশ। কোষ দেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে প্লম্বিত অংশ বলে। প্লম্বিত অংশ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অক্সিন আর একটা হচ্ছে ডেনড্রন। এখন আমরা পড়ব অক্সিন কি। কোষ দেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে অক্সিন বলে। এটাকে বলা হয় যে অক্সিন। এই যে এটাকে কি বলা হয়? অক্সিন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, অক্সিনের যে প্রান্তে কোষ দেহ থাকে তার বিপরীত প্রান্তে থেকে শাখা বের হয়। আচ্ছা, এর অক্সিন যে প্রান্ত কি থাকে, অক্সিন থেকে তার বিপরীত প্রান্ত থেকে কি বের হয়? শাখা বের হয়। সাধারণত একটি নিউরনের একটি মাত্র অক্সিন থাকে। এটা হচ্ছে একটা নিউরন। আর কয়টা অক্সিন? একটাই অক্সিন। এখন আমরা পড়ব ডেনড্রন। ডেনড্রন প্লম্বিত অংশের আর একটা অংশ। কোষ দেহের বাইরে অথবা চারদিক থেকে উৎপন্ন শাখাগুলোকে ডেনড্রন বলে। এগুলো বেশি লম্বা হয় না। ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে ডেনড্রাইট বলে। এটা হচ্ছে ডেনড্রন। ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে হচ্ছে এই যে ডেনড্রাইট। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এদের দ্বারা স্নায়ুতরণা নিউরনের দেহের দিকে কি হয়ে থাকে? পরিবাহিত হয়। একটি স্নায়ুকোষের
এই যে একটি স্নায়ুকোষে অক্সিজেন অন্য একটি স্নায়ুকোষে ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার স্থানকে সিনাপস বলে। এই যে ডেনড্রেন আর ডেনড্রাইট এই মিলিত হওয়ার স্থানকে কি বলা হয়? সিনাপস বলে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, সিনাপসের মাধ্যমে স্নায়ুতরণা এক স্নায়ুতন্ত্র থেকে অন্য স্নায়ুকোষে প্রবাহিত হয়। উদ্দীপনা বহন করা, প্রাণীদেহের ভিতরে ও বাইরে পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা, প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে বা কাজের সমন্বয় সাধন করা, মস্তিষ্কে স্মৃতি ধারণ করা, চিন্তা করা, বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া ও পরিচালনা করানো হচ্ছে নিউরনের কাজ। নিউরনের উদ্দীপনা বহন প্রক্রিয়া নিচের চিত্রে দেখানো হলো। ঠিক আছে, এই চিত্রটা হচ্ছে নিউরনের উদ্দীপনা বহন চিত্র। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, মনে করো চোখ কান জিহ্বা থেকে আমাদের ওগুলাতে কি থাকে? নিউরন থাকে। এই নিউরন থেকে এখান থেকে স্নায়ুতরণা যায়, আবার এক কোষ থেকে আরেকটা কোষে কিভাবে যায়? সিনাপসের মাধ্যমে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখানে ডেনড্রন আর ডেনড্রাইট মিলিত স্থানকে কি বলে? সিনাপস বলে। সিনাপস থেকে আবার একটা নিউরনে যায়, আবার একটা নিউরনে যায়, এখান থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রেও যায়। আর এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কিন্তু একটা মস্তিষ্কের প্রধান অংশ। মনে রাখতে হবে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্কের প্রধান অংশ, যার ফলে আমরা মস্তিষ্কে কোনো কিছু অনুভব করি। ঠিক আছে, কেউ যদি আমাকে চিমটে মারে সেটাও আমরা অনুভব করি, যদি কোথাও গরম হয় সেটাও আমাদের নিউরন বুঝতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা এতটুকু। আমরা পরবর্তী ক্লাসে মস্তিষ্ক অর্থাৎ 7 আর 6 আর 7 নিয়ে আলোচনা করব, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসটা যদি তোমাদেরকে ভালো লাগে থাকে তোমরা অবশ্যই বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দিবা। আর তোমরা যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে।